আমার বড় যা যখন বিধবা হয়ে গেল তখন সবাই বলতে লাগলো যে এখন তো সে যুবতী আছে, তাহলে ছোট দেউরের সাথে বিয়ে করিয়ে দেওয়া হোক। ছোট দেউরও রাজি হয়ে গেল, কিন্তু আমার শ্বশুরমশাই রেগে গিয়েছিল আর একদম রাজি হয়নি আমার বড় যা। সে শ্বশুরের ঘরে রোজ তার পায়ে মালিশ করতে যেত, আর যখন মালিশ করে আসতো তখন সে কাঁদত। একদিন আমি মাথায় ঘুমটা দিয়ে আমার বড় জায়ের জায়গায় শ্বশুরের পায়ে তেল মালিশ করতে গেলাম। যেই না শ্বশুরের পায়ে তেল লাগিয়েছি, আমার তো গায়ের রোম খাড়া হয়ে গেল। শ্বশুরমশাই তো আজ আবার আমার শ্বশুর আমার বড় যাকে তেল মালিশ করার জন্য নিজের ঘরে ডেকেছিল। সে বলতে লাগলো যে আমার পায়ে তেল লাগিয়ে যাও। এটা শুনে আমার বড় যা নেহার মুখ অসহায়তায় ভরে গেল। সে মাথা নিচু করে তার ঘরে চলে গেল। আমার শ্বশুরকে আমার প্রথম থেকেই খুব একটা ভালো লাগত না, কিন্তু যে ধরনের ব্যবহার সে আমার বড় যা নেহার সাথে করত, সে সারা দিন অথবা বেশ কয়েক ঘণ্টা পর্যন্ত বৌদিকে নিজের ঘরের মধ্যে রাখত, আর তাকে কেউ জিজ্ঞাসা করার মতোও ছিল না। আমার জায়ের অবস্থা দেখে আমার মায়া হতো। তাকে রোজ নিজের ঘরে তেল লাগানোর জন্য শ্বশুরমশাই ডাকত, আর আমার যা ৩ ঘণ্টা ঘরের বাইরে আসত না, আর যখন বাইরে আসত তখন সে কাঁদত। যখন আমি কারণ জিজ্ঞাসা করতাম সে কিছুই বলতো না, চোখের জল নিয়ে সে আমার দিকে তাকিয়ে থাকত আর নিজের ঘরে চলে যেত। যখনই আমার যা শ্বশুরের ঘরে যেত তখনই আমার পুরো ধ্যান সেদিকেই থাকত। একবার আমি তাকে বললাম যে আজ তোমাকে যেতে হবে না, আমি ওনার ঘরে যাচ্ছি। আমি আমার বড় জায়ের কথা একটাও শুনলাম না, আর তার সাদা চাদরের ঘোমটা মাথায় দিয়ে বেরিয়ে গেলাম আর শ্বশুরের ঘরে চলে গেলাম। কিন্তু যে কাজটা আমার শ্বশুর আমাকে আমার বড় যা ভেবে বলল, সেটা শুনে আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। কত কঠিন হয় বরছাড়া জীবন কাটানো। ঈশ্বর কারোর জন্য যেন এরকম বাজে সময় না দেন, যেরকমটা আমার বড় যা নেহা দেখেছিল। সে আমার বড় যা ছিল, যতক্ষণ তার বর বেঁচে ছিল ততক্ষণ তার মুখ থেকে হাসি অদৃশ্য হয়নি। সে সবসময় হাসত আর হাসত। নেহার সাথে আমার শ্বশুরের আচরণ ছিল কঠোর, কিন্তু তানিশ ভাইয়ের ভালোবাসার প্রভাব এই যে শ্বশুর শাশুড়ির আচরণ সে হাসি মুখে সহ্য করত। কিন্তু এখন যে সমস্যার মধ্যে দিয়ে সে যাচ্ছিল, যে মানুষটাকে সে হারিয়ে ফেলেছিল, সেই আঘাতটা তার জন্য কম ছিল না। তার সাথে আবার আমার শ্বশুরের অত্যাচার। তানিশ ভাইয়ের অসুখ আমাদের সবাইকে দুঃখী করেছিল। আমার যা নেহার খুশি তো চলেই গিয়েছিল, ঘরে সেই সময়কার যে নজর লাগল। যখন তানিশ ভাইয়ের ক্যান্সার হলো, সে ২ মাসের মধ্যেই চলে গেল। আর আমার জায়ের ওপর তো আকাশ ভেঙে পড়ল। আমি তাকে সামলাতে লাগলাম। একদিকে কান্নাকাটি করে আমার শাশুড়ির অবস্থা খারাপ, যুবক ছেলে ২ মাস ধরে তার সামনে গোড়ালি ঘষে ঘষে চোখের সামনে থেকে হারিয়ে গেল। অন্যদিকে আমার জায়ের অবস্থা ভালো ছিল না। অনেক কষ্টে তার হুঁশ ফিরিয়ে আনা হলো, কিন্তু সে তানিশ তানিশ বলতে বলতে বারবার জ্ঞান হারিয়ে ফেলত। আমাদের হাসি খুশি ঘরের ওপর কি জানি কার নজর পড়ে গিয়েছিল। আমার শাশুড়ি হার্টের রোগী ছিল। ছেলের চলে যাওয়া সে সহ্য করতে পারেনি। আমার শাশুড়ি তানিশকে ভীষণ ভালোবাসত। তানিশের মৃত্যুর ঠিক ৪ দিন পরেই সে নিজেও মারা গেল। আমাদের ওপর যেন একের পর এক সমস্যার পাহাড় ভেঙে পড়ছিল। আমরা এই সমস্যার মধ্যে ভীষণ ভয় পেয়ে গেলাম। আমার জায়ের অবস্থা ভীষণ খারাপ ছিল। সে অঘরে বলতে থাকত, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া কি করে বাঁচব। আমি সেই ঘরে একমাত্র বউ ছিলাম, যে সেই ঘরটাকে সামলে রেখেছিলাম, আর নেহা বৌদি কেউ। আমার বরের ৩টে ভাই ছিল। আমার বর সুরেশের থেকেও ছোট একটা ভাই ছিল যার নাম মান্নু। সে আমার বরের থেকে মাত্র কয়েক বছরেরই ছোট, আর বয়সে আমার থেকে আর নেহার থেকে সে বড়। কেননা ৩ ভাইয়ের মধ্যে মাত্র ১ বছর করেই তফাৎ ছিল। নেহা বৌদি আর আমার বিয়ে একসাথেই হয়েছিল। আমাদের বিয়ের মাত্র ২ বছর হয়েছিল। আমার তো একটা ছেলেও ছিল, কিন্তু আমার জায়ের তো কোনো বাচ্চাও ছিল না। আর তার উপর এত বড় সমস্যা তার উপর ভেঙে পড়ল। তানিশ ভাই আর নেহা বৌদির বিয়ে হয়েছিল প্রেম করে, এজন্য তাদের মধ্যে ভালোবাসা অনেক বেশি ছিল। কিন্তু যে আঘাত নেহা বৌদি পেয়েছিল সেটা আরও বেশি ছিল। একদিকে নেহা বৌদি ছিল, অন্যদিকে আমার শ্বশুরের প্রথমে ছেলের দুঃখ, আর তারপর বউয়ের আঘাত। আমি কখনো সবকিছু দেখাশোনা করতাম, আর কখনো নেহা বৌদিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতাম। সে বয়সে আমারই বয়সী ছিল, কিন্তু সে দেখতে ভীষণ সুন্দর ছিল। ১ মাসের মধ্যে সে একেবারে কমজোর হয়ে গেল, কিন্তু তারপর আস্তে আস্তে সবকিছু ঠিক হতে লাগল। মানুষ কষ্টের সাথে বোধহয় আস্তে আস্তে বোঝাপড়া করে নেয়। নেহা বৌদিও এবার কিছুটা নিজেকে সামলাতে পারছিল, কিন্তু যখন তানিশ ভাইয়ের কথা মনে পড়ে তখন সে আমাকে জড়িয়ে কাঁদতে থাকত। আমি তাকে সান্ত্বনা দিতে লাগলাম, কিন্তু চোখ তো জলে আমারও ভরে যেত। এটা এমন একটা দুঃখ যে যেই মহিলার হয় একমাত্র সেই জানে যে এর ব্যথা কতটা। নেহা বৌদির কষ্টময় কান্নার শব্দ আমাকেও কখনো কখনো ছটফট করাতে বাধ্য করত। ৫ বছরের ভালোবাসার পর তার বিয়ে হয়েছিল তানিশ ভাইয়ের সাথে, কেননা আমার শ্বশুরমশাই এই বিয়েতে রাজি ছিল না। সে বলতো যে এই অন্য জাতের মেয়ে, এই জন্য আমার শ্বশুর সেই বাড়িতে বিয়ে দিতে রাজি ছিল না। কিন্তু তানিশ ভাই তার ভালোবাসায় ডুবে গিয়েছিল, সে নেহা বৌদির থেকে দূরে থাকতে পারত না।
আমি ওদেরই জাতের ছিলাম, সেই জন্য আমার বিয়ে আমার বরের সাথে হয়েছিল, পরিবারের ইচ্ছায়। আর তানিশ ভাই তো জেদ করে নেহা বৌদিকে বিয়ে করেছিল। আমার শ্বশুর প্রথম থেকেই আমাকে ভীষণ সম্মান দিত, যেখানে নেহা বৌদিকে সে সবসময় ঘুরে ঘুরে তাকাত, তার খাওয়ার মধ্যে সে খুদ ধরত। আর তার মনে হতো যে নেহা হয়তো কখনো ঘর বসাবে না, সে তার ছেলেকে নিয়ে আলাদা হয়ে যাবে। কিন্তু নেহা বৌদি শ্বশুরের কড়াকটা শুনে কখনো কষ্ট পেত না, সে সবসময় হাসি মুখে তাকত আর বলতো যে বাবা নিজ নিজেই ঠিক হয়ে যাবে। আমার শ্বশুরের ব্যবহার কখনো কখনো আমার সহ্য ক্ষমতার বাইরে চলে যেত। আমি নেহা বৌদিকে বলতাম যে ভালো তো তোমায়ও তানিশ ভাই বাসত, তাহলে বাবা শুধু তোমাকে কেন কথা শোনায়। কখনো কখনো নেহা বৌদির চুপ থাকায় আমি রেগে যেতাম আর মনে মনে তার জন্য কষ্টও পেতাম। আমাকে নেহা বৌদি বলেছিল যে সে তানিশ ভাইকে বলতো যে তুমি যদি তোমার পরিবারকে বিয়ের জন্য না মানো তাহলে তুমি আমায় ভুলে যেও। কিন্তু তানিশ ভাই বলতো যে আমি তোমাকে ছাড়া বাঁচব না, মরে যাব নেহা। যখনই কথাগুলো নেহা বৌদির মনে পড়ে তখন সে যন্ত্রণায় কষ্ট পেয়ে কাঁদত আর বলতে থাকতো তানিশ আমাকে মিথ্যে কথা বলে বিয়ে করেছে, সে বলতো যে তোমাকে ছাড়া আমি মরে যাব, কিন্তু কিন্তু সে আমার থাকা সত্ত্বেও বাঁচতে পারল না কেন। তার কথায় তার যন্ত্রণা আর তার ছটফট করে কাঁদা আমারও হৃদয়কে যন্ত্রণায় মোচড়ে দিত। আমি তাকে অনেক বোঝাতাম যে ভগবানের ইচ্ছার সামনে আমরা সবাই অসহায়। এরপর কিছুদিনের মধ্যে নেহা বৌদি নিজেকে সামলে নিয়েছিল। আমার শ্বশুর বৌদিকে শুধু না, তার বাবার বাড়ির সবাইকেও হিংসে করত। বিয়ের পরেও সে তানিশ ভাইকে পরিষ্কার বারণ করে দিয়েছিল যে তোমার শ্বশুরবাড়ির লোকেদের আমার বাড়িতে আসার কোনো অধিকার নেই, আমি অনুমতি দেব না। এই জন্য তানিশ ভাই নিজেই বৌদিকে তার বাবার বাড়িতে দেখা করাতে নিয়ে যেত, কিন্তু নিজের বাড়িতে কখনো তাদেরকে ডাকত না। না জানি কেন শ্বশুরের কথা আমার ভালো লাগতো না। তানিশ ভাইয়ের মৃত্যুর পর নেহা বৌদির বাড়ির লোকেরা এসেছিল, আর আমার শাশুড়ির মারা যাওয়ার পরও বৌদিকে তারা নিয়ে এসেছিল। আমার বৌদি এখনো যুবতী এবং ভীষণ সুন্দর ছিল, আর এখন তো তার কোনো বাচ্চাও হয়নি। কিন্তু যখন এই কথাটা আমার শ্বশুর জানতে পারল তখন আমাদের ঘরে একটা ঝড় বয়ে গেল। নেহা বৌদির মা বাবাকে সে বলতে লাগলো নিয়ে যাও নিজের মেয়েকে, তোমাদের মেয়ে অপয়া আমার ছেলেকে সে খেয়ে নিল, আমার ছেলেকে ভালোবাসার নামে মেরে ফেলল, তাকে 5 বছর পর্যন্ত ফাঁসিয়ে রাখলো, তারপর তার সাথে বিয়ে করলো। এই মেয়ের ভালোবাসায় সে মরে গেল, আর এ আবার বিয়ে করবে আর নিজের ঘর বাসিয়ে নেবে। আমার ছেলের নামে কি তোমাদের মেয়ে জীবন কাটিয়ে দেবে? কখনোই দেবে না। এদিকে নেহা বৌদি তানিশ ভাইকে এখনো ভূতেও পর্যন্ত নেই, আর অন্যদিকে আমার শ্বশুর তাকে কথা শোনাতে কোনো রকম সুযোগ ছাড়ত না। সে তার শ্বশুরকে বলতে শুরু করে যে সে এখনো তার স্বামীকে ভালোবাসে, তো সে কি করে এই বিষয়ে তাদেরকে আশ্বস্ত করতে পারে। আমার শ্বশুর তো তাকে কঠিন একটা শাস্তি দিয়ে দিল। সে বৌদিকে বলতে লাগলো ঠিক আছে, তানিশের নামে যদি তুমি সারা জীবন কাটিয়ে দাও তাহলে আমি তোমাকে বিশ্বাস করব। আমার শ্বশুরের চিন্তার উপর আমাদের সবারই আফসোস হলো, কিন্তু বৌদির মা বাবা বলতে লাগলো যে তুমি নিজের জিনিসপত্র গোছাও, আর এখানে তোমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই, তাই তুমি এখানে থাকবে না। কিন্তু নেহা বৌদি নিজের পরিবারের লোককে পরিষ্কার বারণ করে দিল। সে বলতে লাগলো আমি পুরো জীবন তানিশের নামে এই বাড়িতেই কাটিয়ে দেব, আর তাই তোমরা সবাই ফেরত চলে যাও। এটা শুনে সবার নেহা বৌদির এই সিদ্ধান্তে ভীষণ আফসোস হলো, কিন্তু আমার শ্বশুর ভীষণ খুশি হলো। বৌদির বাড়ির লোকেরা দুঃখী হয়ে নিজের বাড়ি চলে গেল। আমি রাতে সুরেশকে বললাম ভালো তো সুখু নেহা বৌদি বাসেনি, আর তানিশ ভাইয়ের মৃত্যুর জন্য সে দায়ীও নয়, এটা তো বৌদির সাথে অন্যায় হয়ে গেল। বাবা কেন এত বড় শাস্তি নিয়ে দিল? এত প্রথম থেকেই বৌদি এত দুঃখী, তার উপর কেন সে তানিশ ভাইয়ের দুঃখেতে বেঁচে থাকবে? সুরেশ বলতে লাগলো কিছুদিন অপেক্ষা করো, যখন বাবার মুখ ঠিক হবে তখন আমি কথা বলবো, তাকে বোঝাবো যে এই সমস্ত কিছুই ভুল। কিন্তু এই সমস্ত সুরেশের ভুল ধারণা ছিল, তার বাবা তো অন্য কিছুই ভাবছিল। যা কিছু বাবা বৌদির সাথে করেছিল সেগুলো অন্যায় ছিল। নেহা বৌদি একটা সাদা চাদর গায়ে দিয়ে থাকতো আর আমার সাথে রান্নাঘরে আমাকে সাহায্য করতে লাগলো। আমি তাকে বারণ করলেও সে কিছুতে বারণ শুনত না। সে বলতো আমার মনটাও একটু ভালো হবে, আর সে আমার ছেলেকেও নিজের কাছেই রাখতো। আমিও ভাবলাম চলো ঠিক আছে, এই বাহানায় কিছুটা তো সে ভালোই আছে না, না হলে সবসময় সে তানিশ ভাইয়ের জন্য কাঁদতে থাকতো। আমার শ্বশুর একদিন সীমা ছাড়িয়ে গেল। আমরা সবাই সকালে জলখাবার খাচ্ছিলাম, তখন আমার শ্বশুর রেগে গিয়ে ঘরের বাইরে আসলো আর নেহা বৌদিকে বলতে লাগলো তুমি শুধু নিজের খাবার পরার পরোয়া করো, এটা তুমি জানো না যে আমি এখনো পর্যন্ত জলখাবার খাইনি, যাও গিয়ে আমার জন্য জলখাবার নিয়ে আমার ঘরে আসো। এটা শুনে তো আমাদের সবার তার কথায় রাগ হলো। বাবার কথা শুনে সবাই রেগে গিয়ে লাল হয়ে গেল, কিন্তু সে বড় বলে আমরা তাকে কিছুই বলতে পারলাম না। নেহা বৌদির ওঠার আগেই আমি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়লাম। আমি বৌদিকে বললাম তুমি জলখাবার খাও, বাবার জন্য জলখাবার আমি বানিয়ে দিচ্ছি। কিন্তু শ্বশুর পুরোপুরি বারণ করে দিল আর বলতে লাগলো আজকের পর থেকে তার সব কাজ বড় যাই করবে। সে বৌদিকে শাস্তি দিতে চাইছিল। অদ্ভুত মানুষ ছিল সে। ওই মহিলাটা আগে থেকেই দুঃখের মধ্যে ডুবেছিল। সে কোথায় তাকে সহানুভূতি দেবে, ভালোবাসা দেবে, আর তার বদলে সে তাকে শাস্তি পাওয়ার কথা ভাবছিল। নেহা বৌদি নিজের জলখাবার ছেড়ে রান্নাঘরে চলে গেল, শ্বশুরের জলখাবার বানিয়ে সে তার ঘরে চলে গেল, কিন্তু সে পুরো 2 ঘন্টা পরে বাইরে আসলো, আর সে বাইরে এসে কাঁদতো। যখন আমি কারণ জিজ্ঞাসা করলাম সে কিছুই না বলে নিজের ঘরে চলে গেল।
আমার মনে হলো শ্বশুর নিশ্চয়ই ওই বেচারির বেঁচে থাকা মুশকিল করে দিয়েছে, কিন্তু শ্বশুর যা কিছু ওই বেচারির সঙ্গে করছিল সেটা তো আমাদের মধ্যে কেউ ভাবতেও পারবে না। রাত্রিরে বাসন ধোয়ার দায়িত্ব নেহা বৌদিরই ছিল। সকালবেলা জলখাবারের বাসন আবার দুপুরের বাসনও তাকেই মাজতে হতো। একবার যখন জল গরম করতে আমি রান্নাঘরে আসলাম, তখন যা দেখলাম আমার নিজের চোখকে তা বিশ্বাস করানো মুশকিল হয়ে গিয়েছিল। আমার ছোট দেওর মান্য নেহা বৌদির হাত জবরদস্তি ধরেছিল, আর নেহা বৌদি তার থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছিল। তাদের দুজনের পিঠ আমার দিকে ছিল। মান্নু, আমার হাত ছাড়ো, এটা কি ধরনের অসভ্যতা? আমি এই কথাগুলো শুনলাম, তখন আমি রেগে গিয়ে রান্নাঘরে চলে আসলাম। ওই বেচারির বর চলে গেছে বলে যেন সবাই তার সাথে যা খুশি ব্যবহার করা ছাড় পেয়ে গেছে। একদিকে শ্বশুর যে কিনা যখন খুশি তখন বৌদির উপর চেঁচাতে থাকতো, আর এইদিকে আমার নিজের দেওর, সেও এরকম ব্যবহার করছে। কিন্তু যেই মাত্র আমি বৌদির হাত দেখলাম, আমার রাগ আরো বেড়ে গেল। বৌদির হাত থেকে রক্ত বেরোচ্ছিল, আর সামনে একটা কাঁচের গ্লাস ভেঙে পড়েছিল, আর মান্নু তাকে এটাই বলছিল। আমি আর আমার মা একা ঘরে থাকতাম, কিন্তু রাতে আমার মায়ের ঘর থেকে কিসের যেন আওয়াজ আসত। একদিন আমি দেখলাম ওখানে কোনো একটা লোক যেন ভেতরে গেল আর ঘরে গিয়ে অদৃশ্য হয়ে গেল। একদিন আমি ঘরের মধ্যে লুকিয়ে গেলাম, আর এটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে লোকটা আর কেউ নয়, বরং আমার নাম ওদিশা। আমি মাত্র ৬ বছর বয়সের ছিলাম যখন আমার বাবা এই পৃথিবী থেকে চলে যায়। সে অন্য কাজের জন্য অন্য শহরে গিয়েছিল, যেখান থেকে খবর আসলো যে সে আর এই পৃথিবীতে নেই। সেখানে আগুন লেগে গিয়েছিল এবং যার কারণে তার লাশটুকুও পাওয়া যায়নি। আমার জন্য এই খবরটা ভীষণ দুঃখের ছিল, ভীষণ বাজে ছিল, কেননা আমি আমার বাবাকে ভীষণ ভালোবাসতাম। আমার মা খুব সুন্দর ছিল আর যুবতী ছিল, কিন্তু তাও সে দ্বিতীয় বিয়ের জন্য না করে দিয়েছিল। এই ব্যাপারটা একটু আমার জন্য অদ্ভুত ছিল এবং আমাদের পরিবারের জন্যও অদ্ভুত ছিল, কারণ আমার মা আমার বাবার সাথে ভীষণ ঝগড়া করত। আমার বাবার কোনো ভালো ব্যবসা ছিল না, আর আমার মা এসেছিল একটি ধনী পরিবার থেকে। আমার দাদু আমাদের ঘরের পুরো খরচা তুলত। আমার দাদু আমাদের ঘরের খরচা চালাতে আমার বাবাকে সারাক্ষণ চাচাত, আর আমার মাও আমার দাদুর সাথে মিলে যেত। আমার বাবা ভীষণ কষ্টের মধ্যে ছিল। এরকম অবস্থায় আমি আমার বাবাকে প্রায় কাঁদতে দেখতাম আর খুব চিন্তার মধ্যে থাকতে দেখতাম। আর কখনো কখনো আমার বাবা আমায় বলতো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আর আমি বলতাম, এই পৃথিবীতে সবথেকে ভালো বাবা তুমি। আর একজন মেয়ের ক্ষেত্রে তার বাবাই তার সবকিছু, সে তার বাবা কোনো মজদুর হোক বা আর যাই হোক না কেন। আমার বাবা যখন আমাকে ছেড়ে চলে গেল, আমি সেই সময় অনেক ছোট ছিলাম। আমার মাকে আমি এতটা ভালোবাসতাম না যতটা আমি আমার বাবাকে ভালোবাসতাম। ছোট ছিলাম, তাই এই কষ্টটা কোনোভাবে আমি সহ্য করে নিয়েছিলাম, কিন্তু সেই ব্যাপারটা আমার মাথার মধ্যে বসে গিয়েছিল। আর আমি অনেক রোগের শিকার হয়েছিলাম, যার মধ্যে সবথেকে বড় সমস্যা ছিল যে আমার নিজের উপরে একদম বিশ্বাস ছিল না। আমি কারোর সামনে কথা বলতে পারতাম না। আমি খুব কষ্ট করে স্কুলে পড়াশোনা করতাম, এরপর ঘরে বসে বিএ পরীক্ষার প্রস্তুতি নিলাম, কিন্তু তাও আমাকে মাঝে মধ্যে বাইরে যেতে হতো, মানুষের সাথে মিশতে হতো। আর তখন আমার হাত পা কাঁপতে থাকত। মানুষ অবাক হয়ে যেত আর ভাবত যে এর কি হয়ে গেল যে কথা পর্যন্ত বলতে পারছে না। আমার মনে হতো যেন আমি এই পৃথিবীতে একা। কিন্তু আমার মায়ের জীবনে এর কোনো রকম প্রভাব পড়েনি। মা তখনও সাজত, নিজের খেয়াল রাখত, বাইরেও যেত। আমি এই পৃথিবী থেকে আর আমার মায়ের থেকে দূরে থাকতে চাইতাম। এই জন্য আমি আমার বাড়িতে অতিথিদের জন্য যেই সাইডে ঘরটা বানানো হয়েছিল সেই ঘরে চুপচাপ পড়ে থাকতাম। আমি ওই ঘরেই আরাম করতাম, কেননা ওই ঘরটা ছিল বাইরের দিকে আর তার ছাদটা খারাপ হয়ে গিয়েছিল। এই জন্য সেখানে জল ভরা শুরু হয়ে গিয়েছিল। জল ভরে যেত বলে আমার মা বলল যে আমি যেন বাড়ির ভেতরে চলে আসি, কারণ সেখানে কয়েকটা ঘর খালি ছিল। মা বলল আমার বাইরে থাকার কোনো দরকার নেই। আমি ভেতরে আসতে তো চাইছিলাম না, কিন্তু আমি এক সমস্যায় পড়লাম, যার জন্য আমাকে ভেতরে আসতেই হলো। আমার ঘরের ভিতর সামনের যে ঘরটা, সেটা আমার মায়ের ঘর। আমার ঘর থেকে আমার মায়ের ঘরের জানলাটা পরিষ্কার নজরে আসে। ছোটবেলায়ও এই ঘরটা আমারই ছিল, এই জন্য আমি এখানে আসতে চাইছিলাম না, কেননা আমার বাবার কথা মনে পড়তো বারবার। আমি একটা ডাক্তারের সাথেও কথা বলেছিলাম। আমি প্রত্যেক সোমবার ডাক্তারের কাছে চেকআপের জন্য যেতাম, আর ডাক্তারও এটাই বলতো যে তুমি তোমার বাবার মৃত্যুকে নিজের হেদায় নিয়ে বসে আছো, যা তোমার ভেতরে ভয় তৈরি করছে, যার জন্য তোমার জীবন খারাপ হচ্ছে। কিন্তু তোমার নিজের ওপর নিয়ন্ত্রণ থাকা উচিত, কেননা সে তো এই পৃথিবীতে নেই।
মানুষের সাথে কথা বলতে হবে তোমায়। কিভাবে তুমি মানুষের সাথে কথা বলবে, কিভাবে তোমার চলবে তুমি যদি এরকম করতে থাকো? আমি নিজেই নিজের জন্য ভীষণ চিন্তায় ছিলাম, কেননা আমার মাত্র 18 বছর বয়স হয়েছিল। এখন আমি আইন অনুযায়ী সাবালক, কেননা আমার বয়স 18 বছর হয়ে গেছে। এখন আমার নিজের কাজ নিজেকে করা উচিত, নিজের দেখাশোনা নিজের করা উচিত। এমনিতেও আমার মায়ের উপর আমি ভরসা রাখি না। এবার আমি ঘরের ভেতরে এসে গিয়েছিলাম আর একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিলাম। আমার এমন মনে হয় তার ঘরে কেউ একজন আছে। প্রথম রাতে ভাবলাম যে এটা আমার মনের কোনো ভুল, আর আমি ব্যাপারটা অত লক্ষ্য করলাম না, ছেড়ে দিলাম। কিন্তু দ্বিতীয় রাতেও আমি নিজের কানে শুনেছিলাম কোনো একটা আওয়াজ, আর যখন গিয়ে দরজায় টোকা মারলাম তখন ঘরে আলো জ্বলছিল। এর মানে হলো আমার মা জেগেছিল। কিন্তু সে এমনভাবে বাইরে আসলো যেন মনে হলো সে যেন ঘুম থেকে উঠে এসেছে, অথচ তার মুখে দেখে মনে হলো না যে সে ঘুমাচ্ছিল, বরং সে মেকআপ করেছিল। আমি বললাম, তুমি জেগে আছো? আমার মা বলল যে, তুমি এটা জিজ্ঞেস করার জন্য আমাকে ঘুম থেকে জাগালে, আমার ঘুমটা নষ্ট করলে। আমি বললাম, না, আমি শুইনি, কারণ আমি একটা আওয়াজ পেলাম। আমার মা আমাকে বলল, তুমি পাগল হয়ে যাওনি তো? কেন এরকম অদ্ভুত কথা বলছো এত রাতে? আমার থেকে টিভিটা অন থেকে গেছিল, এটা টিভির আওয়াজ ছিল, এক্ষুনি আমি বন্ধ করলাম। আমি বললাম, আচ্ছা। আমার মা রেগে গেল। আমি লজ্জায় পড়ে গেলাম, কারণ মায়ের রাগ করা স্বাভাবিক ছিল, আমার এরকমভাবে কথা বলা উচিত হয়নি। যাই হোক, আমি মায়ের থেকে ক্ষমা চেয়ে নিলাম আর বললাম দ্বিতীয়বার এরকম হবে না। সকালবেলা আমি কাজের জন্য চলে গেলাম। পরে আমি মায়ের ঘরে গেলাম। আমার মায়ের সাথে রাত্রিবেলা এরকমভাবে কথা বলা উচিত হয়নি। আমি মায়ের ঘর পরিষ্কার করা শুরু করলাম। আমি ভাবলাম যদি ঘর পরিষ্কার করি তাহলে মা খুশি হয়ে যাবে। প্রতিদিন যেরকমভাবে ঘর পরিষ্কার করা হয় সেই রকমভাবে আমি মায়ের ঘর পরিষ্কার করতে চাইনি। আমি ঘরটাকে খুব ভালোভাবে পরিষ্কার করতে চেয়েছিলাম। কিন্তু আমি সবেমাত্র কাজ করা শুরু করলাম, আমার হাতে এমন একটা জিনিস আসলো যেটার সঙ্গে মায়ের কোনো সম্পর্কই নেই। এটা ছেলেদের জিনিস। এরকম বলা উচিত যে বিবাহিত ছেলেদের জিনিস, যাই ঘরে পড়েছিল, তাও বিছানার তলায়। আমি অবাক হয়ে গিয়েছিলাম, আর এরপরে আমি আমার মাকে জিজ্ঞাসা করতে পারিনি, কেননা আমার লজ্জা পাচ্ছিল। কিন্তু এই জিনিসটা ঘরের মধ্যে কি করছিল, কিভাবে আসলো? এখনো পর্যন্ত আমার ঘর পরিষ্কার করা শেষ হয়নি। আমি ঘরের দরজায় যেন আওয়াজ পেলাম। আমি ভাবলাম আমার মা এসেছে। আমি আমার ঘরে চলে এলাম। আমি ঘর পরিষ্কার করার ব্যাপারটা আমার মন থেকে বের করে দিলাম। তারপরের দিন আমি আরেকটা সত্যি কথা জানতে পারলাম, যে আমার মায়ের ঘরে টিভি তো ছিল, কিন্তু সেই টিভিটা খারাপ ছিল, চলতো না। এ ব্যাপারটা আমায় ঘরের চাকর বলেছিল, যে সপ্তাহে একদিন করে আসতো। সে বলল যে এই টিভিটা তো কবে থেকে খারাপ হয়ে আছে, তোমার মা তো বলেছে যে এই টিভিটা আর কখনো ঠিকই হবে না। আমায় বলছিল যে তুমি টিভিটা নিয়ে চলে যাও, যদি ঠিক করতে পারো তাহলে তোমার বাচ্চারা দেখতে পারবে। আমি আমার বরকে বলেছি যে আমার বর যেন এসে টিভিটা নিয়ে যায়, কিন্তু আমার বর আসেনি টিভিটা নিতে। সে ভীষণ অকর্মণ্য, কোনো কাজই করতে চায় না। চাকর তো নিজের সমস্যা বলতে শুরু করে দিল, কিন্তু এখানে আমার ধ্যান অন্য জায়গায় ছিল, যে যদি টিভি খারাপই ছিল, আমার মা কি সেই রাতে টিভি চালায়নি? তাহলে মায়ের ঘর থেকে কি করে কোনো লোকের আওয়াজ আসছিল? তাহলে কি সবকিছু মিথ্যে ছিল? আমি তো আমার জীবনের অনেকগুলো বছর এই বাড়ির বাইরের ঘরে কাটিয়ে দিয়েছি। ঘরের ভেতরে যখন আসলাম তখন এই সমস্ত কথা আমি জানতে পারলাম। ঘর বেশ ছোট ছিল, যেখানে মাত্র 2 জন গেস্টের থাকার জায়গা ছিল। সেখানে বাথরুমও ছিল না, বাথরুম অনেকটা পিছনের দিকে ছিল। শীতকালে আমাকে বাইরে যেতে হতো যার জন্য বাথরুম করতে। কিন্তু আমার মা কখনো আমাকে বলেনি যে তুমি ভেতরে এসো, এই ঘরের মধ্যে তুমি কি করে থাকবে, ঘরটা তো ঠিক না, তোমার বাথরুমের জন্য তোমাকে বাইরে যেতে হয়, সর্দি হয়ে যেতে পারে, ঠান্ডা লাগতে পারে। অথচ আমি তার একমাত্র মেয়ে। আর এখন তো ঘরটা ভেঙেই গেছে, এই জন্য এখন মা আমাকে ভেতরে ডেকেছে। আমার দাদুর এটা ছিল। এটা একটা পুরনো বাড়ি, যার 2টো অংশ ছিল। একদম সামনের জায়গাটায় অন্য কেউ কবজা করে নিয়েছিল, কি জানি কি করে জিতে সেই অংশটা নিজের নামে করে নিল। আমাদের কাছে অল্প একটু অংশ ছিল। বাড়িটা তো প্রায় 100 বছরের পুরনো, যখন কিনা ইংরেজরা রাজত্ব করত। কেউ যখন বাড়িটা দেখত তাহলে সে অবাক হয়ে যেত। তারা বলতো যে আমরা ঘরের ভেতরটা দেখতে চাই, আরও অনেক কিছু বলতো। কিন্তু আমার ছোটবেলা এখানে কেটেছিল। যেহেতু আমি ছোট থেকে এখানে আছি, তাই আমার খুব একটা এই বাড়ির প্রতি অদ্ভুত ভালো লাগা নেই। আমার দাদু এই দুনিয়ার থেকে চলে গিয়েছিল, কিন্তু তাও কিছু পয়সা দিয়ে আমাদের খরচা চলেই যেত। আমরা ঘরে চাকরও রেখেছিলাম। একদিন আমার মা আমাকে বলল যে
তুমি একটা বাজে মেয়ে, তুমি অলস মেয়ে, এখন এসে আমার চুলে রং লাগাও। আমি তো এটাই ভাবতে লাগলাম যে এই বয়সে মা সেজে গুজে কাকে দেখাতে চায়। আমার মাকে দেখে আমার একদম ভালো লাগতো না, যে কিনা এত বছর ধরে বিধবা, সে নিজের এত খেয়াল রাখে কেন? আর একদম এমন থাকতো যেন সে বিবাহিত। একবার দিওয়ালিতে আমার মাকে হাতে মেহেন্দি করতে দেখেছিলাম, কিন্তু কোনো বিধবার তো ইচ্ছা করে না এই সমস্ত কিছু। আর যখন আমার স্বামীই নেই, তখন আমি মেহেন্দি করে কাকে দেখাবো? কিন্তু মা সেই সমস্ত কিছুই করত যা কিনা একজন বিবাহিত মহিলা করত। নিজের খুব খেয়াল রাখত। আর এবার যখন চুল সাদা হতে লাগলো তো চুলে রং লাগাতে লাগলো, মেহেন্দিও লাগালো, ভালো গাঢ় রঙের জামাকাপড় পরত, আর সেজে গুজে থাকত। নিজের পা পরিষ্কার রাখত, হাতের নখে নেল পলিশ লাগাতো, সবসময় নিজে সেজে গুজে থাকত। আমি নিজেই এত নিজের খেয়াল রাখতাম না যত আমার মা নিজের খেয়াল রাখত। আমি শুনেছিলাম আমার মা আর আমার বাবার প্রেম করে বিয়ে হয়েছিল, যার জন্য আমার বড়লোক মা গরিব বাবাকে বিয়ে করেছিল। না হলে আমার দাদু এই সম্বন্ধ কোনোদিন মেনে নিত না। তিনি ছিলেন সেনাবাহিনীতে এবং ভীষণ শক্ত মনের মানুষ ছিলেন। একবার রাতে মায়ের ঘর থেকে আবার আওয়াজ আসলো। আমি কান লাগিয়ে শোনার চেষ্টা করলাম। একটা আওয়াজ, যেন মনে হলো কোনো লোক কথা বলছে। আমার মা হাসছিল, আমার মা লজ্জা পাচ্ছিল। এমন মনে হচ্ছিল যেন লোকটা আমার মায়ের প্রশংসা করছিল, আর আমার মা লজ্জা পাচ্ছিল। আমি সত্যি বুঝে গিয়েছিলাম যে ভেতরে কোনো লোক আছে। কয়েকদিন পরে আমার বাবার বার্ষিকী কাজ ছিল। আমি সবসময় আমার বাবার বার্ষিকী কাজে উদাস থাকতাম, যেন মনে হতো যে আজকেই যেন উনি দুনিয়ার থেকে গেছেন। এতটাই উদাস থাকতাম। আমি মাকে দেখতে লাগলাম, সে সেজে গুজে বাইরে বেরিয়ে এলো। আমি মাকে বললাম, আজ অন্তত সাদা কাপড় পরে আসতে পারতে। শুনেছি বিধবারা সাজলে গুজলে স্বামীর আত্মা কষ্ট পায়। মা বলল যে মানে? আমি বললাম, বাবার আজ বার্ষিকী কাজ।